রাত তখন প্রায় 2টো। দিনহাটার কুয়াশা ঘেরা ফাঁকা রেললাইনের ধারে হঠাৎ খিলখিল করে হেসে উঠল একটা 5 বছরের শিশু। কিন্তু চারপাশে কেউ নেই। শুধু দেখা গেল দুটো ছোট্ট পায়ের ছাপ, যা মাটির ওপর দিয়ে নিজেই সামনের দিকে এগিয়ে চলেছে। আর বাতাস ভারী হয়ে উঠছে এক অদ্ভুত কান্নার শব্দে। নমস্কার, আমি সায়ান, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ এপিসোড অফ ছায়া গল্প। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের আমি নিয়ে যাব কোচবিহার জেলার দিনহাটার এক প্রত্যন্ত গ্রামে, শহর থেকে বেশ কিছুটা দূরে, যেখানে এখনও সন্ধ্যার পর মুঠো মুঠো অন্ধকার নেমে আসে, যেখানে বাঁশঝাড়ের ফাঁদে দিয়ে লণ্ঠনের আলো আধারি এক মায়াবী, গা ছমছমে পরিবেশ তৈরি করে। সেখানকারই এক হাড়হিম করা সত্য ঘটনা আজ আপনাদের শোনাব। হেডফোনটা কানে গুঁজে নিন, ঘরের লাইটটা নিভিয়ে দিন, কারণ আজকের গল্পটা শুনলে হয়তো আজ রাতে আপনারও ঘুমোতে একটু কষ্ট হতে পারে। আমাদের আজকের গল্পের মূল চরিত্র অবিনাশবাবু। বয়স বছর 42। দিনহাটার একটা বেসরকারি সংস্থায় তিনি অ্যাকাউন্টসের কাজ করতেন। কাজের চাপ এতটাই বেশি ছিল যে প্রায় দিনই তার বাড়ি ফিরতে রাত হয়ে যেত। দিনটা ছিল ডিসেম্বরের মাঝামাঝি। উত্তরবঙ্গের শীত কেমন তা যারা ওখানে গেছেন বা থাকেন তারা খুব ভালো করেই জানেন। সন্ধে 7টা বাজলেই কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ। হাত বাড়ালেও যেন সামনের মানুষকে দেখা যায় না। সেদিনও অফিসের একটা অডিট থাকার কারণে অবিনাশবাবুর ছুটি হতে হতে রাত প্রায় 11:30 বেজে গেল। দিনহাটা স্টেশন চত্বর তখন একদম জনমানবহীন। কুয়াশার দাপটে স্টেশনের সোডিয়াম ভেপার ল্যাম্পগুলোকেও ঝাপসা জোনাকির মতো দেখাচ্ছিল। অবিনাশবাবু তার পুরনো সাইকেলটার হ্যান্ডেল শক্ত করে ধরে রওনা দিলেন নিজের গ্রামের দিকে। স্টেশন থেকে তার গ্রামের দূরত্ব প্রায় 7 কিলোমিটার। মাঝখানের রাস্তাটা পিচ ঢালা হলেও দুপাশে ঘন জঙ্গল, বাঁশঝাড় আর কালভার্ট ছাড়া আর কিছুই নেই। অবিনাশবাবু সাইকেল চালাচ্ছেন। শীতের ঠান্ডা হাওয়া যেন তীরের মতো এসে বিচ্ছে তার মুখে। কানঢাকা টুপি আর মাফলার পেঁচিয়েও শীত আটকানো যাচ্ছিল না। রাস্তাটা এতটাই ফাঁকা যে নিজের সাইকেলের চেনের ক্যাঁচক্যাঁচ শব্দটাও তার নিজের কানেই ভয়ানক লাগছিল। ঠিক রাত 12টা। সাইকেল চালাতে চালাতে অবিনাশবাবু যখন গ্রামের শ্মশানকালী মন্দিরের ঠিক পেছনের রাস্তাটা এসে পৌঁছালেন, তখন এক অদ্ভুত নীরবতা গ্রাস করল চারপাশকে। সাধারণত এই রাস্তায় রাতে শেয়ালের ডাক শোনা যায়, কিন্তু সেদিন সব চুপচাপ। এমনকি ঝিঝি পোকার ডাকটাও যেন হঠাৎ বন্ধ হয়ে গেল। অবিনাশবাবু খেয়াল করলেন তার সাইকেলের প্যাডেলটা কেমন যেন ভারী হয়ে আসছে, যেন কেউ পেছন থেকে সাইকেলটা টেনে ধরেছে। তিনি ভাবলেন হয়তো চাকার হাওয়া কমে গেছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার মনে হল, না, শুধু হাওয়া কমেনি, সাইকেলের পেছনের ক্যারিয়ারটা যেন সত্যি সত্যিই ভারী হয়ে উঠেছে। কেউ একজন যেন নিঃশব্দে এসে বসেছে তার পেছনে। ভয়ে অবিনাশবাবুর গায়ের লোম খাড়া হয়ে উঠল। তিনি ঝট করে সাইকেলটা থামিয়ে দিলেন। বুকটা তখন কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছে। টর্চের আলোটা ঘুরিয়ে পেছনের ক্যারিয়ারের ওপর ফেললেন। কেউ নেই, শূন্য ক্যারিয়ার। অবিনাশবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবলেন, ধুর, মনের ভুল। এই রাতে এসব রাস্তায় একলা চললে এমন মনে হতেই পারে। তিনি আবার সাইকেলে উঠতে যাবেন, ঠিক তখনই কুয়াশার ভেতর থেকে একটা অত্যন্ত মিষ্টি অথচ অলৌকিক রকমের শান্ত গলার আওয়াজ ভেসে এলো। কাকু, আমাকে একটু এগিয়ে দেবে? আমার খুব ঠান্ডা লাগছে। অবিনাশবাবু চমকে উঠলেন। টর্চের আলোটা এবার রাস্তার সামনের দিকে ফেললেন। কুয়াশা ভেদ করে একটা অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। দেখলেন একটা ছোট্ট ছেলে দাঁড়িয়ে আছে। বয়স বড়জোর 4 বা 5 বছর হবে। পরনে একটা মলিন নীল রঙের হাফ প্যান্ট আর শার্ট। এই কনকনে ঠান্ডায় ছেলেটার গায়ে কোনো সোয়েটার নেই, এমনকি পায়ে কোনো জুতোও নেই। খালি পায়ে দাঁড়িয়ে আছে পিচের রাস্তার উপর। অবিনাশবাবু একজন সংসারী মানুষ, তার নিজেরও একটা ছোট মেয়ে আছে। এই গভীর রাতে এতটুকু একটা বাচ্চাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে তার মনের ভেতরের ভয়টা নিমেষেই মায়ায় পরিণত হল। তিনি সাইকেল থেকে নেমে ছেলেটার সামনে এগিয়ে গেলেন। টর্চের আলোটা বাচ্চার মুখের ওপর ফেলতেই অবিনাশবাবু একটু থমকে গেলেন।
ছেলেটার গায়ের চামড়া কেমন যেন ফ্যাকাশে, অস্বাভাবিক রকমের সাদা। চোখ দুটো বড় বড়, আর ঠোঁটের কোণে লেগে আছে একটা অদ্ভুত নিষ্পাপ হাসি। অবিনাশবাবু নরম গলায় জিজ্ঞেস করলেন, তোমার বাড়ি কোথায় খোকন? এত রাতে এই শ্মশানের রাস্তায় একা কেন? বাবা মা কোথায়? ছেলেটি কোনো উত্তর দিল না। সে শুধু তার ছোট্ট ফ্যাকাশে হাতটা বাড়িয়ে দিল এবং অবিনাশবাবুর ডান হাতটা শক্ত করে ধরল। হাতটা ছোঁয়া মাত্রই অবিনাশবাবু ভেতরে ভেতরে শিউরে উঠলেন। একটা জীবন্ত মানুষের হাত এতটা ঠান্ডা হতে পারে তা তার কল্পনার বাইরে ছিল। মনে হল তিনি কোনো বরফের চাই ছুঁয়েছেন। রক্ত মাংসের শরীরের যে একটা স্বাভাবিক উষ্ণতা থাকে তা এই বাচ্চার শরীরে বিন্দুমাত্র ছিল না। অবিনাশবাবু কিছু বলার আগেই ছেলেটি তার অন্য হাত দিয়ে রাস্তার কিছুটা দূরে থাকা একটা পুরনো কালভার্টের দিকে আঙুল দেখিয়ে বলল, ওখানে, আমার বাড়ি ওখানে। আমাকে একটু ছেড়ে দিয়ে এসো না কাকু। অবিনাশবাবু আর দ্বিমত করলেন না। এত রাতে বাচ্চাটাকে এখানে ফেলে যাওয়া সম্ভব নয়। তিনি তাকে সাইকেলের সামনে রডের ওপর বসিয়ে নিলেন, আর যেমনই ছেলেটি সাইকেলে বসল, অবিনাশবাবু অনুভব করলেন এক অদ্ভুত গন্ধ। একটা স্যাঁতসেঁতে অনেক দিন ধরে জলে পচে থাকা মাটির গন্ধ বাতাসে ছড়িয়ে পড়েছে। অবিনাশবাবু সাইকেল চালানো শুরু করলেন, কিন্তু অদ্ভুত বিষয়, ছেলেটির সামনে বসার পর সাইকেলটা যেন ওজনে অনেক হালকা হয়ে গেল। মনে হচ্ছিল তিনি যেন শূন্যে সাইকেল চালাচ্ছেন। অবিনাশবাবু নিজেকে স্বাভাবিক রাখার জন্য ছেলেটার সাথে কথা বলার চেষ্টা করলেন। তোমার নাম কি খোকন? এই রাতে জামাকাপড় ভিজে গেল কি করে তোমার? ছেলেটি কোনো জবাব দিল না। সে শুধু সামনের দিকে তাকিয়ে রইল। কালভার্টটা যত কাছে আসছিল, অবিনাশবাবুর বুকের ভেতরের অস্বস্তিটা তত বাড়ছিল। তার মনে হচ্ছিল তিনি কোনো এক ভয়ানক বিপদের দিকে এগিয়ে চলেছেন। অবশেষে সাইকেলটা এসে থামল সেই ভাঙা কালভার্টটার সামনে। কালভার্টের নিচে একটা ছোট নালা বয়ে গেছে, যা বর্ষাকালে জলে ভরে থাকে কিন্তু এখন শুকনো। ছেলেটি সাইকেল থেকে টুপ করে নেমে পড়ল। নেমে সে সোজা কালভার্টের নিচের অন্ধকারের দিকে হাঁটতে শুরু করল। অবিনাশবাবু একটু চিন্তিত হয়ে টর্চের আলোটা বাচ্চার ওপর ফেললেন, যাতে সে পড়ে না যায়। আর টর্চের আলোটা ফেলতেই অবিনাশবাবুর চোখের মনে স্থির হয়ে গেল। তার হাত পা কাঁপতে শুরু করল। টর্চের আলোয় অবিনাশবাবু দেখলেন শিশুটি ক্যালভার্টের নিচের ঢালু মাটির ওপর দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু মাটিতে তার ছোট্ট পায়ের কোনো ছায়া পড়ছে না। টর্চের আলো যেন তার শরীর ভেদ করে ওপাশের মাটিতে গিয়ে পড়ছে। শরীরটা যেন একটা কাঁচের আবরণের মতো স্বচ্ছ। অবিনাশবাবু ভয়ে চিৎকার করতে চাইলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। তিনি জড় পদার্থের মতো দাঁড়িয়ে রইলেন। ঠিক তখনই সেই শিশুটি ক্যালভার্টের নিচে পৌঁছানোর ঠিক আগের মুহূর্তে একবার পেছনের দিকে ঘুরল। অবিনাশবাবু দেখলেন ছেলেটির মুখ তার সামনের দিকেই আছে, কিন্তু তার পা দুটো গোড়ালি থেকে সম্পূর্ণ উল্টো দিকে ঘোরানো, অর্থাৎ পা দুটো পেছনের দিকে মুখ করে আছে। বাচ্চাটি অবিনাশবাবুর দিকে তাকিয়ে সেই অদ্ভুত নিষ্পাপ হাসিটা হাসল, কিন্তু এবার সেই হাসিটার মধ্যে কোনো মায়া ছিল না, ছিল এক পৈশাচিক আনন্দ। চোখের পলকে কুয়াশার একটা ঘন চাদর এসে বাচ্চাটাকে ঢেকে দিল, আর ক্যালভার্টের তলা থেকে ভেসে আসতে লাগল এক অমানসিক গুমরে মরা কান্নার শব্দ, যেন একটা বাচ্চা জলের তলায় দম আটকে কাঁদছে। অবিনাশবাবু আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ানো নেই। সাইকেলটা ওখানেই ফেলে রেখে তিনি উন্মাদের মতো দৌড়াতে শুরু করলেন নিজের গ্রামের দিকে। যখন তিনি বাড়ি পৌঁছালেন তখন তার জামাকাপড় ঘামে ভিজে গেছে, আর গায়ে প্রচণ্ড জ্বর। প্রায় ৩ দিন অবিনাশবাবু বিছানা থেকে উঠতে পারেননি। ঘোরের মধ্যে শুধু বিড়বিড় করতেন, নীল জামা, উল্টো পা। পরবর্তীকালে অবিনাশবাবু যখন কিছুটা সুস্থ হন, তিনি গ্রামের কয়েকজন বয়স্ক মানুষকে ডেকে কালভার্টের এই ঘটনাটি জানান। তখন গ্রামের মোড়ল এক দীর্ঘশ্বাস ফেলে অবিনাশবাবুকে এক করুণ অথচ ভয়ানক সত্যের মুখোমুখি করান। আজ থেকে ঠিক ১০ বছর আগে এক কুয়াশা ঘেরা শীতের রাতে দিনহাটার ওই কালভার্টের ওপর এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছিল। এক দম্পতি তাদের ৫ বছরের একমাত্র সন্তানকে নিয়ে মেলা দেখে ফিরছিলেন। কুয়াশার কারণে একটা দ্রুতগতির লরি তাদের মোটরসাইকেলে ধাক্কা মারে।
বাবা মা ছিটকে রাস্তার পাশে পড়েন, কিন্তু ওই ছোট্ট শিশুটি কালভার্ট থেকে নিচে ছিটকে পড়ে নালার জমা জলে। মাথায় চোট পাওয়ায় সে আর জল থেকে উঠতে পারেনি। সে কনকনে ঠান্ডায় জলে দম আটকে ছটফট করতে করতে মারা যায় সেই অবোধ শিশুটি। মৃত্যুর সময় তার গায়ে ছিল একটা নীল রঙের জামা। গ্রামের লোকেরা বলে তারপর থেকেই নাকি ওই কালভার্টের আশেপাশে এই অতৃপ্ত আত্মাটি ঘুরে বেড়ায়। সে নাকি আজও নিজের বাড়ি ফেরার পথ খোঁজে। মাঝরাতে কোনো একলা পথচারী দেখলে সে মায়াবী গলায় লিফট চায়। যারা তাকে চেনে না তারা দয়া করে সাহায্য করতে যায়। আর তারপরই ঘটে এই ভয়ানক কাণ্ড। অনেকে তো এও বলে যারা ওই শিশুকে সাইকেলে বা গাড়িতে তোলে তাদের অনেকেরই নাকি পরবর্তীতে মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে। অবিনাশবাবু ভাগ্যক্রমে বেঁচে ফিরেছিলেন। আজও দিনহাটার ওই শ্মশানকালী মন্দিরের রাস্তা দিয়ে যদি কোনো কুয়াশা ঘেরা রাতে আপনি একা যান, হয়তো আপনারও মনে হতে পারে আপনার বাইক বা সাইকেলের পেছনটা হঠাৎ ভারী হয়ে উঠেছে। হয়তো কুয়াশার ওপার থেকে একটা চেনা কণ্ঠস্বর আপনাকে ডেকে বলবে, কাকু, আমাকে একটু এগিয়ে দেবে? কি করবেন তখন? থামবেন, নাকি না তাকিয়ে সোজা এগিয়ে যাবেন? সিদ্ধান্তটা আপনার। বন্ধুরা, দিনহাটার এই সত্য ঘটনা অবলম্বনে তৈরি ছায়াগল্পের আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো? কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। রাতের বেলা এই গল্পটা একা শুনতে শুনতে কি আপনারও গা শিউরে উঠেছিল? যদি আপনাদের কাছেও এমন কোনো সত্যি ভৌতিক বা অলৌকিক ঘটনা থাকে যা আপনি নিজের জীবনে বা চেনা কারো জীবনে ঘটতে দেখেছেন, তবে আমাদের ইমেল বা ফেসবুক পেজে লিখে পাঠাতে ভুলবেন না। আপনার গল্প নিয়েই তৈরি হবে ছায়াগল্পের আগামী কোনো পর্ব। আজ তবে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে এক নতুন অন্ধকারাচ্ছন্ন সত্যের সাথে। ততক্ষণ সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আর হ্যাঁ, রাতে পেছনের দিকে না তাকিয়ে সোজা চলতে থাকুন। ধন্যবাদ।